সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আজকে আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবার জন্য বাংলাদেশের দুটো প্রধান দলের রাজনীতিবিদদেরকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের শাহাদাব আকবর লাভু চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। ধন্যবাদ। একই সাথে আমার বাদিকে ইতিমধ্যে যোগ দিয়েছেন শেখ রবিউল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। রবিউল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা মূলত বাজেট সেশন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অনুষ্ঠানে আলাপ করেছি। বাংলাদেশে যে বাজেটটি 6 জুন ঘোষিত হয়েছিল তার ইম্প্যাক্ট বিভিন্ন কিছু, পুরো জুন মাস জুড়েই বাজেট নিয়ে কথাবার্তা হয়েছে। আজকে এই জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রথম প্রোগ্রামে রবিউল ভাই আপনার কাছে আসি। বিশেষ করে রাজনীতির মাঠে বেশ কিছু আমরা কথাবার্তা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। সরব বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলই, বিশেষ করে আপনাদের দল বিএনপিও ব্যাপক কর্মসূচি, বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। সেগুলো নিয়ে আজকের অনুষ্ঠান। রাজনীতিতে সরগরম উত্তেজনা বা আমরা বলছি উত্তাপ, আপনি কিভাবে দেখছেন এটিকে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এবং যারা এই মুহূর্তে মাই টিভির সাথে যুক্ত আছেন। রাজনীতিতে সংকট আছে, সংকট থাকলেই সরব থাকবে, সেটাই হচ্ছে আপনার বাস্তবতা। সেই জায়গা থেকে সব রাজনৈতিক দল এই জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য রাজপথে থাকছে, আন্দোলন সংগ্রাম করছে। আমরাও দীর্ঘদিন ধরে ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকারের যে সংকট, সুশাসনের যে সংকট, একটা ধরেন কার্যকর পার্লামেন্ট, একটা জনগণের যথার্থ প্রতিনিধিত্বকারী একটা সরকার, এগুলি তো জনগণের প্রত্যাশা। এগুলি তো হচ্ছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আপনার প্রত্যাশা এবং ধরেন জন্মসূত্রেই পাওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণতন্ত্রের জন্য সংগ্রাম করলাম, সশস্ত্র সংগ্রাম করে দেশকে স্বাধীন করলাম, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি থাকবে। তো সেই জায়গায় বড় ধরনের সংকট আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে চাইছে এবং অব্যাহতভাবে প্রায় 3টি টার্মই সেই প্রক্রিয়ায় ক্ষমতায় আছে। তো তার বিরুদ্ধে তো জনমত রয়েছে। মানুষ এখন ধরেন আওয়ামী লীগকে পরিত্যাজ্য বা পরিত্যক্ত একটা রাজনৈতিক দল হিসেবে মনে করে। আওয়ামী লীগ একটা একসময় প্রগতিশীল রাজনৈতিক দল ছিল, গণতন্ত্র মনা রাজনৈতিকও দল ছিল, এটা প্রাচীনতম রাজনৈতিক দল প্রতিষ্ঠার আপনার সালের দিক থেকে বা সময়ের দিক থেকে। কিন্তু দেখবেন যে সেই রাজনৈতিক দলটি এখন ক্ষমতা লোভী হয়েছে। তারা একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় থাকছে এবং থাকতে চাইছে, সেটাই সংকট। আর তার জন্য ধরেন আন্দোলন সংগ্রাম আছে। আমরা সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে সেই আন্দোলন সংগ্রামে ব্রত আছি, সমগ্র দেশবাসীকে নিয়ে সেটাকে সফল করার চেষ্টা ক্রমাগতভাবে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে করছি। এখন আপনি বাজেটের কথা একটু বলছিলেন, হ্যাঁ বাজেট তো আছে, বাজেট একটা পাশও হলো। সেই বাজেট কি জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু সফল হলো সেই বিশ্লেষণগুলি দেখবেন যে না, একটা যে ধারাবাহিকভাবে যে বাজেট সরকার করে আসছিল, যেখানে আমাদের ঘাটতি ছিল, যেখানে এডিপির প্রকল্পগুলি সম্পূর্ণ ব্যাংক ঋণ নির্ভর ছিল, রাজস্ব খাত থেকে উন্নয়নের যে প্রকল্পগুলি আছে কোনো অর্থই যোগান দেওয়া যাচ্ছিল না, অনুন্নয়ন যে খাতটা আছে রাজস্ব খাতের অর্থ সেখানেও ঘাটতি থাকছে। এটা কি আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণেই এই অবস্থা বলে মনে হচ্ছে আপনার কাছে, না অন্য কেউ থাকলে ডিফারেন্ট? বাজেট তো অর্থ ব্যবস্থাপনা, রাষ্ট্রের অর্থ আয় ব্যয়ের একটা পরিকল্পনা। এখন যে সরকারটি ক্ষমতায় আছে আওয়ামী লীগ, ক্রেডিবিলিটির দিক থেকে তার সমস্যা রয়েছে। আমি আবারও বলছি যে জনগণের যথার্থ প্রতিনিধিত্ব করছে না। একটা নির্বাচনের নামে তফসিল ঘোষণা হচ্ছে, গেজেটে নাম প্রকাশ করে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাচ্ছে। তো সেই টাইপের সরকার এবং সেই টাইপের সংসদের নিশ্চয়ই জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, যার ফলে জনব্যবস্থাপনার মধ্যে অত্যন্ত গুরুত্ব ব্যবস্থাপনা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। সেখানেও দেখবেন যে সরকার সেই অর্থ ব্যবস্থাপনায় জনকল্যাণকে নিশ্চিত করছে না। এই কারণে যে জনকল্যাণ নিশ্চিত করা তার প্রয়োজন হচ্ছে না, কারণ জনগণের দ্বারস্থ তাকে হতে হচ্ছে না। সে বিত্ত শ্রেণী লালন করলেই ক্ষমতায় থাকছে। আচ্ছা, রাষ্ট্রের ইনস্টিটিউটগুলির প্রধানকে অবাধ দুর্নীতি করার সুযোগ থাকলে সে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে পারে। এই ধরনের শাসন ব্যবস্থা যখন রাষ্ট্রে বিরাজ করে, তখন আপনি তার থেকে ভালো বাজেট পাবেন না, সুশাসন পাবেন না, আচ্ছা ন্যায় বিচার পাবেন না, জবাবদিহি পাবেন না, এবং আপনার অর্থ বলেন আর আপনার অধিকার বলেন সেটা নিয়ে কনসার্ন আছে এরকম একটা কর্তৃপক্ষ রাষ্ট্রে পাবেন না। সেই সংকটের মধ্যে আমরা আছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আবারও ফিরবো, বিশেষ করে এই লাউবে আপনার কাছে আসি যে আমরা যে কথাটি বললাম যে বাজেটের পরে রাজনৈতিক দলগুলো বেশ সরগরম এখন।
এবং আমি একটু আগে কথা বলছিলাম যে আপনার দল আওয়ামী লীগের বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা দেখছি, বাজেটের পরেও সেগুলো নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু বিএনপি যে কথাগুলো বললো এই বিষয়ে আপনার কোনো বক্তব্য বা রেসপন্স আছে কি? দেখুন, ওনার প্রতি সম্মান রেখে আমি কথা বলছি। ওনার যেই পয়েন্টগুলো উনি তুলে ধরলেন, এটাতে বোঝা যায় যে ধরেন আপনার আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, বা আওয়ামী লীগ গণতন্ত্র দেশে নেই, মানে যত নেগেটিভ যত কথাগুলো আছে সব করে আসছে। এবং ওনাদের নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন টকশোতে বা বিভিন্ন জায়গায় যায়, এই সেম একই কথাগুলাই সব বলছেন, স্পেসিফিক কোনো জায়গায় আসতে পারে না। গণতন্ত্রের কথা যদি বলেন, তাহলে এই যে নির্বাচন হয়েছে 7ই জানুয়ারি, এটা জনগণের সম্পৃক্ততা তার মধ্যে ছিল, তার কোনো সন্দেহ নেই। এবং আমরা একটা নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় এসেছি। এবং বারবার যেটা দেখি আমরা, নির্বাচনের আগে ওনাদের সেই সন্ত্রাসগুলো চলতে, অগ্নিসন্ত্রাস চলে, এবং অগ্নিসন্ত্রাস দিয়ে গত বছর দেখার চেষ্টা করে দেখা গিয়েছিল তারা আওয়ামী লীগকে, মানে গণতন্ত্রের কথা বলবেন আপনি, কিন্তু আপনি সন্ত্রাসের পথ বেছে নেবেন। গণতন্ত্রের কথা বলবেন কিন্তু জনগণের কাছে যাবেন না। জনগণের নাম দিয়ে আপনারা বারবার জনগণ এটা চায় না, জনগণ ওইটা চায়। জনগণ কি চায় ওনারা নির্বাচনের মধ্যে দিয়ে যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত প্রমাণ হবে না যে জনগণ তাদের সাথে আছে। জনগণ কি চায় এটা কোনো ওপিনিয়ন পোল কি পলিটিক্যাল পার্টি আছে না? যখনই আসবে তাও সেটা হলো, তারা যদি নির্বাচনে আসতো তখনই বোঝা যেত যে আমরা যদি এরকম হতো যে সরকার জোর করে যেই কোনো উপায়ে তারা ক্ষমতা এসেছে, তখনও কিন্তু তাদের একটা ভিত্তি থাকতো যে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচনে এসেছিলাম, কিন্তু আমাদের সাথে এই করা হয়েছে। কিন্তু তারা তো বারবার নির্বাচনেই আসে না। রাইট, একটা তথ্য যোগ করি, যেমন ধরুন আমরা প্রায় দেখছি না যে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিবেটে একটা পার্সেন্টেজ দেখে মানুষ বুঝতে পারে যে কার কত জনসমর্থন। এখনো যেমন ট্রাম্প এবং বাইডেনের একটা ডিবেট আপনি সিএনএন এ দেখেছেন। এভাবে ইলেকশনের আগেও কি দেখার সুযোগ আছে কিনা? অবশ্যই ইলেকশনের আগে দেখার সুযোগ আছে, ইলেকশনের সময় বোঝা যায় সেই জিনিসগুলো সম্ভব, এবং সেটার ভিতরে একটা রিফ্লেকশন তো খুব স্বাভাবিকভাবেই আসে। কিন্তু আমরা এই ধরনের রিফ্লেকশন তো আমাদের এখানে এরকম প্র্যাকটিসটা কম, করতেই পারে, বিভিন্ন যে কোনো কেউ উদ্যোগ নিতে পারে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো হচ্ছে যে গণতন্ত্রের কথা বলা হয়, জনগণের দোহাই দিয়ে কথা বলা হয়, কিন্তু জনগণের সাথে ওনাদের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ তারা গত বছর তাদের জনগণের সম্পৃক্ততা না, তারা শুধু শহরভিত্তিক বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল করে এই সরকারকে নামানোর জন্য, একটা সময় দেখা গেল সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় কিভাবে সরকারকে নামানো যায়, এবং তারা মনে করেছিল পশ্চিমা দেশগুলো তাদেরকে সেই সহযোগিতা করবে, কিন্তু পশ্চিমা দেশের সবাইকে নিয়েও তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তো আমরা প্রত্যাখ্যাত হয়েছি না তারা ডাস্টবিনে পড়েছে, এটা জনগণই বিচার করবে। পশ্চিমা দেশ তাদেরকে সমর্থন কেন দিয়েছিল? কোন পশ্চিমা দেশগুলো সমর্থন দিয়েছিল সেটা তো ওপেন, এটা আমি আপনারও জানার কথা, বাংলাদেশ সবাই জানে। সেটা হলো যে বারবার দেখেছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার অত্যন্ত এইভাবে সক্রিয় ছিলেন, এবং উনি বিভিন্ন জায়গায়, যেটা পৃথিবীতে কোনো নর্মসের ভিতরে, ডেমোক্রেটিক আপনার ডিপ্লোম্যাটিক নর্মসের ভিতরে পড়ে না, তার বাইরে এসে তিনি এগুলো করেছেন, এবং ওনারা খুব উৎফুল্লিত ছিলেন যে তাদেরকে এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে, সেটার জন্য তারা সম্পূর্ণরূপে সেটা ব্যর্থ হয়েছেন। এখন রাজনৈতিকভাবে তাদের যে আপনার স্ট্র্যাটেজি ছিল সেটা তারা সফল হয়নি। ডিপ্লোমেসি জব ছেড়ে অন্য সেক্টরে চলে গেছেন, চলে গিয়ে, মানে ওনার ব্যর্থতার কারণে উনি মনে হয় ওনার নিজের দেশেও তো ব্যর্থ দেখে তাকে সরে যেতে হয়েছে, সেটা বলে আমি আমার ইয়ের থেকে বলছি। তো এখন দেখেন, মূল যে জিনিসটা একদিকে এটা বলছেন, আর একদিকে বলেন যে এই যে আজকে যে বাজেটের কথা বলছেন, বাজেটের কথায় আমি কিছুদিন আগে আমার এই জিনিস থাকলে আমি সুন্দরভাবে আরো তুলে ধরতে পারতাম যে সেই 72 সাল থেকে যদি আমরা ধরি, 72 সালে যখন বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন, তখন আমাদের যে প্রবৃদ্ধি সেটা -9% ছিল, এবং 74 সালে 13% ছিল, এবং 74 সালে আপনার 9.5% প্লাস তখন আমাদের প্রবৃদ্ধি ছিল। এবং দেখা গেছে যে 75 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওনারা এবং আপনার যারা খুনি মোশতাক থেকে শুরু করে যারা ছিলেন, তাদের থেকে 80 সাল পর্যন্ত সেই সময় দেখেছি আমরা সব মিলে যদি অ্যাভারেজ করি তাহলে 2.8 সামথিং, আমার ঠিক এক্সাক্ট ফিগার নাই, এরকম ছিল। তো প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু প্রবৃদ্ধির হার বাড়ে। আমরা 96 থেকে 2001 সালে দেখেছি যে 5%-এর উপরে প্রবৃদ্ধি 21 বছর পর আমরা ক্ষমতায় আসার পর সেটা করেছিলাম, এবং 2009 সালে যখন আবার আমরা ক্ষমতায় আসি তারপর থেকে দেখা গেছে 6, 7, 8%-এর উপরে গেছে। তারপরে বিভিন্ন কারণে আপনার বর্তমান বিশ্ব পরিস্থিতি,
তারপরে করোনা বিভিন্ন কারণে এটা নেমে এসেছিল, তারপরে অ্যাভারেজে কিন্তু 6.3 বা 6.5% আমরা আছি। সুতরাং প্রবৃদ্ধি আপনার আছে, সব দিক থেকে যদি আপনার সূচক মানে ঊর্ধ্বমুখী হয়, তাহলে কোন হিসাবে আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে বা বাজেট যেটা দেওয়া হচ্ছে সেই বাজেটটা ঠিক মতন বাস্তবায়ন হয় না? অথবা আওয়ামী লীগের জনপ্রিয়তা ডিক্লাইন করেছে, মানে এই বিষয়টা একটু ফিরে আসি। আমি স্পেসিফিক আমার মনে স্পেসিফিক বলে সুবিধা হয়। ফিরছিলাম রবিউল, আপনি যেটা শুরু করলেন, একটা তো হচ্ছে ইলেকশন পরপর অনেকগুলোতে আপনারা স্ট্র্যাটেজিক কারণে পার্টিসিপেট করেন নাই, কিন্তু জনগণ যেটা জানে যে সমর্থন কিন্তু আপনার দলেরও আছে, এই দলেরও আছে। কিন্তু আমি যেটা একটু আলাপ করছিলাম যে ওয়ার্ল্ডের সব দেশেই টেলিভিশন ডিবেট, ওপিনিয়ন পোল কিংবা এই ধরনের ডায়ালগের মধ্য দিয়ে একটা জনমত ফুটিয়ে তোলা হয় যে এই দলটি এত % বা এরা ভালো করছে, এরকম। এই কালচারগুলো বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দেখিনি। কোনো এক সময় হয়েছিল কিছুটা, কিন্তু মানুষ ইলেকশন ছাড়া অন্য সময় পার্টিসিপেট করবে না কেন এই ধরনের জনমত কার্যক্রমে? 91, 96, 2001, 2008 আমরা ভালো ইলেকশন করেছি। ওকে, ধরেন একটা নির্দলীয় সরকার ছিল, সব দল সমান সুযোগ পাচ্ছিল, সব প্রার্থীও সমান সুযোগ পাচ্ছিল, এবং জনগণের স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিচ্ছিল। জনরায়ের ভিত্তিতে সরকার হচ্ছিল, ক্ষমতার পরিবর্তনও হচ্ছিল, পার্লামেন্টগুলি বসছিল, ডিবেট চলছিল। সেই ধারাটা যদি আরো 3-4টি টার্ম অব্যাহত রাখা যেত, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো। এর কুঠার আঘাত করেছে আওয়ামী লীগ ক্ষমতালোভী হয়ে 2008-এ ক্ষমতায় আসার পর। আপনি ডিবেট চাচ্ছেন, ভোটার ভোটদানে অনীহা, কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই, অন্য প্রার্থীর প্রচার প্রচারণায় নির্বাচনে মাঠে থাকার সুযোগ নেই, কোনো কোনো সময় ফলাফল পূর্ব নির্ধারিত হয় থাকে না। 2008-এ এমন বিশেষ কি স্ট্র্যাটেজি আওয়ামী লীগ নিল যে কারণে তারা এটি করতে পেরেছে বলে? 2008-এর পর থেকে আমি বলছি, 2008-এর নির্বাচন একটা ইন্টারিম সরকারের অধীনে হয়েছিল, বিচ্যুতি কিছুটা ছিল, আমরা ক্ষমতার বাইরে যাই, একটা 111-এর সরকার হয়, 111-এর সরকার আমাদের প্রতি ধরেন কিছুটা বৈষম্যমূলক আচরণ করে, আপনি এটা জানেন যে আমাদের সকল নেতাকে গ্রেপ্তার করে মাঠে থাকাটাই কঠিন হয়েছিল। তারপরও আমি বলবো ভালো নির্বাচন করেছে, না তারপরও আমি বলবো ভালো নির্বাচন হয়েছে। আমাদের দলটা দুই ভাগে ভাগ করতে চাইলো, নির্বাচন কমিশন একটু পক্ষপাতিত্বমূলক আচরণ যে করেছে এটা কিন্তু প্রতিষ্ঠিত, তারপরও আমি বলছি ভালো নির্বাচন হয়েছে। এই কারণে বলেছি যে একটা নিরপেক্ষ কর্তৃপক্ষের অধীনে ভোটের আয়োজনটা হয়েছে, মানুষ অন্তত ভোট দিতে পেরেছে। এখন ধরেন রাজনৈতিক দল হিসেবে আমি হয়তো কিছুটা ডিপ্রাইভ হয়েছে 2008-এ, আমার প্রচার প্রচারণা করা যায়নি, আমাদের অধিকাংশ নেতার গ্রেপ্তার হয়েছে, রাজনীতিতে এতটুকু থাকে। আমি বলবো এইটুকু উপমহাদেশের রাজনীতিতে আছে, কিন্তু ভোট ব্যবস্থাপনা তো দখল হয়ে যায়নি। উনি বললেন যে জনগণ কাদের পক্ষে থাকে, আমিও তো বলতে চাই জনগণের কাদের পক্ষে আছে, সেইটা দেখার পদ্ধতিটা কি। নিশ্চয়ই এটা গ্রহণযোগ্য নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনী জনগণ তার পক্ষটা বেছে নেয়, কার পক্ষে আছে সে অবাধ রায়ের ভিত্তিতে এটা প্রমাণ করে। সে পথ আপনি রুদ্ধ করেছেন, বলছেন নির্বাচনে আমরা থাকি না। আমরা তো 18 নির্বাচনে ছিলাম রে ভাই, 14-তে বর্জন করলাম, 154 আসনে কোনো প্রার্থী পেলেন না, বাকি আসনে 5% ভোট, সরকার হয়ে গেল। আপনি আমাকে একটু বলবেন, উনি কিন্তু আমি ওনাকে দেখি একটা যোগ্য পার্লামেন্টারিয়ান, মানে একটা পলিটিক্যাল পরিবারের সন্তান, একবার অবয়ব একজন পলিটিশিয়ান না, কিন্তু এই যে আপনি আমাকে বলেন ভোটের দিন হলো কত? 5 জানুয়ারি ভোটের দিন, ভোটের 14 দিন আগে 154 আসন হয়ে গেছে, তার মানে ভোট সারা সরকার হয়েছে, ভোটের প্রয়োজন হয়নি। 151 আসন হলে সরকার হয়ে যায়, 154 যদি ভোটের আগেই নির্ধারণ হয়ে যায়, এটাকে আপনি জনগণের সরকার বলবেন? এটা কি ভোটের ভিত্তিতে সরকার বলবেন? প্রার্থী সংকট কেন, মানে ধরা যাক কেন, মানে কি আওয়ামী লীগ চেয়েছে নির্বাচনের আগেই সরকার গঠন করতে, এটা তার মানসিকতা। সে অন্য আসনে একটা স্বতন্ত্র প্রার্থী রাখেনি, আমরা তো ভোট বর্জন করলাম 154 আসনে, বাংলাদেশে একটা স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করতে সাহস পায়নি বা করতে দেওয়া হয়নি। এইটা যদি হয় একটা ক্ষমতাশীল ধরনের রাজনীতিতে ক্ষমতায় থাকার কৌশল, তাহলে সেখানে আপনি বলবেন মানুষ যাবে কোথায়, ভোটাররা যাবে কোথায়? দেখেন 14, 18 এবং 24-এ যে নির্বাচন হয়েছে, আমরা 18-তে অংশ নিলাম। আপনাদের কথা শুনি, জামিল ভাই বলছিলেন বিএনপি যদি নির্বাচনে অংশ নিত এই পরিস্থিতি হয়তো হতো না। 66% রাত্রে আসনে আগের রাত্রে ভোট, শত শত কেন্দ্রে শতভাগ ভোট, হাজার হাজার কেন্দ্রে 95 থেকে 99.9 অন্য দলগুলো যোগ দেয়নি। আচ্ছা, কি হলো তাহলে? নির্বাচন হলো, মানুষের ভোটের ভিত্তিতে সরকার হলো না। 2024-এ আমরা বর্জন করলাম, জনগণ বর্জন করে দিয়েছে, 95% মানুষ ভোট বর্জন করে দিল। অর্থাৎ কি আমরা ন্যায্য অবস্থানে আছি? আমরা জনগণের অধিকারের নিয়ে যে সঠিক পথে থেকে আন্দোলন করছি সেটা প্রতিষ্ঠিত হয়েছে না আগ্রহ বোধ করেননি, এক ধরনের রিলাক্টেন্স? না, দেখেন আওয়ামী লীগের বন্ধুরা গিয়েছে ব্যালট নিয়ে যে আসো ভোট দাও অবাধে, আমি ধরে নিলাম অবাধেই চেয়েছে, আমরা লিফলেট নিয়ে গিয়ে বললাম ভোট বর্জন করো, জনগণ লিফলেট গ্রহণ করলো, ব্যালট পেপার ছুঁড়ে মারলো।
এটাই তো ন্যায্য অবস্থান, এটাই তো রাজনীতি যেটা আমরা করছি। এখন ধরেন যে আপনি হয়তো বলবেন যে আপনি সরকার হটাতে পারছেন না কেন? আরে ভাই, সোয়ার তো হটানো যায় না। আইয়ুবকে হটাতে তো সময় লেগেছে, স্ট্যালিনকে সময় লেগেছে। একটা স্বৈরশাসককে হটাতে গেলে অনেক ধরনের প্রচেষ্টা রয়েছে, প্রতিবাদ রয়েছে, ঐক্যের প্রয়োজন রয়েছে। আমরা একটা রাজনৈতিক দল হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা সর্বাত্মকভাবে চেষ্টা করছি, এবং আমাদের চেষ্টার মধ্যে স্বচ্ছতা রয়েছে এবং আমাদের চেষ্টার প্রতি মানুষের সমর্থন রয়েছে। সেটাই তো আমাদের ন্যায্য, যেখানে আমাদের যে অবস্থানটা আমরা বর্তমান বাংলাদেশের রাজনীতিতে নিয়েছি। আওয়ামী লীগ দেখেন কি হয়েছে, আজকে একটা গণতন্ত্র রাজনৈতিক দল ছিল, সে এখন স্বৈরশাসকে পরিণত হয়েছে। সে ফ্যাসিজম কায়েম করতে চায়, সে অন্য দলকে নিধন করতে চায়, রাষ্ট্রে দুর্বৃত্তদের দুর্বৃত্তদের আশ্রয় নিয়ে এবং দুর্বৃত্তায়নের সুযোগ নিয়ে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে। এর চেয়ে অসহায় অবস্থা তো আওয়ামী লীগের আমি দেখি। আমরা একটু মতামত একটু নিয়ে লাবু ভাই একটু ব্রেকে যাব। সেটা হচ্ছে লাবু ভাই, এই যে বিএনপি বর্জন করেছে, কিন্তু ওনার কথা যেটি রবিউল ভাই বলার চেষ্টা করেছে, অন্য দলগুলো বর্জন করেছে, যে কারণে এই পার্সেন্টেজটা এতটা নেমে এসেছে। প্লাস উনি 154 ভোটের আগেই ডিক্লেয়ার্ড হয়েছে, এটিও একটি মানুষ রিলাক্টেন্ট। এই অ্যানালিসিসগুলোকে আপনি কিভাবে দেখেন? দেখেন, প্রথম হচ্ছে যে জিনিসটা বললেন যে ভোট বর্জন করেছে, বা এই যে কথাগুলো, এগুলো কিন্তু বাতাসের উপর কতগুলো কথা বলা, যেটার কোনো ভিত্তি নেই, যেটা সবাই জানে এবং যেটা প্রচারিত এবং সব ইলেকশন কমিশন থেকে আমরা জানি যে 41% ভোট কাস্ট হয়েছে। এবং আমি আমার এলাকায় আমি দেখেছি যে আমাকে রাত দিন কিভাবে কাজ করতে হয়েছে, কিভাবে আমাকে নির্বাচনে সেই নির্বাচন যুদ্ধটা করতে হয়েছে। সেই জায়গাটাতে যদি ওনারা থাকতেন তাহলে ভোট আরও বেশি, জনগণের সম্পৃক্ততাটা আরো বাড়তো। মানে আপনি আনকনটেস্টেড অবস্থায়, অপ্রতিদ্বন্দ্বী অবস্থা আসতে পারেননি, অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো স্ট্রাগল না, হ্যাঁ, একদম প্রকৃতভাবে ভোট যুদ্ধ হয়েছে। যখন সেটা বলতে পারেন ওনারা যে আপনারা নিজেরা খেলেছেন, কে খেলেছেন সেটা নির্বাচন হয়েছে, নির্বাচন আপনার জনগণের সম্পৃক্ততা ছিল। এবং এই যে একটা কথা যে বলেন 95%, এই যে 95%, এইটা কিন্তু জানেন একদম অসত্যতার যদি কোনো একটা কিছু থাকে, 5%, এটা কোথার থেকে আপনার এই ইয়েটা কোথা থেকে পেলেন? রাইট। সুতরাং আমার কথা হলো যে জিনিসটা থাকবে সেটাকে রেফারেন্স সহ যুক্তি নিয়ে সত্যটা তুলে ধরেন। সত্য যেটা হয়, আমি যদি অস্বীকার করি এখানে বসে সত্যকে, জনগণ দেখছে, জনগণ মনে করবে যে এই লোকটা সত্যকে অস্বীকার করে। সুতরাং এই জায়গাটাতে ওনারা যেটা বলছেন বর্জন বা করেছেন, হ্যাঁ, ভোট কাস্ট। আর একটা জিনিস হলো হচ্ছে এই যে একটা হিসাব করে, যেন আমরা বললাম যেটা নির্বাচন কমিশন থেকে 41% ভোট কাস্ট হয়েছে। কোনো দিন কি কোনো দেশে আপনার সাধারণত যদি আপনি যদি ভালো ভোটও ধরেন, আপনি কি 70%-এর উপরে ধরবেন? তার মানে 30% তো নাই। কিন্তু আপনি সেই 30% সহ তারপরে আপনার নিজের একটা কল্পনা প্রসূত একটা ফিগার চলে আসে যে এত পার্সেন্ট নাই। এখন কথাটা হলো হচ্ছে যদি এরকমই হইতো যে আওয়ামী লীগের কিছুই নাই, আওয়ামী লীগের কোনো ভিত্তি নাই, জনগণ আওয়ামী লীগের সাথে নাই, তাহলে তো বলবো আপনারা প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছেন। যে জনগণের সাথে সম্পৃক্ততা নাই, আপনাদের সাথে সব জনগণ আপনাদের সাথে, 95% জনগণ আপনাদের সাথে, আপনারা সেই 95% জনগণকে ব্যর্থ হয়েছেন যে আপনারা সঠিকভাবে গণতান্ত্রিক আন্দোলন করে এই সরকারকে নামাতে। তার মানে আপনারা রাজনৈতিকভাবে কৌশলের দিক থেকে সব দিক থেকে আপনারা ব্যর্থ। এই কৌশলের জায়গাতে আমরা আবারও ফিরে আসবো, একটু আলাপ করবো দুজনের কাছ থেকে। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এই অনুষ্ঠানে। নিটল টাটা মাই টিভি সংলাপে বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন রাজনীতিবিদ আলোচনায় আছেন, শেখ রবিউল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, এবং শাদাব আকবর লাবু চৌধুরী, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা যে আলোচনায় ছিলাম, লাবু আপনার কাছে ফিরে আসি। বিশেষ করে আপনি যেই প্রসঙ্গে কথা বলছিলেন যে স্ট্যাটিস্টিক্স, তথ্যউপাত্ত, এগুলোর বেসিস কতটুকু, আমরা একটু আপনি মন্তব্য কিছুটা করার পরে আমি আবার যাব রবিউল ভাইয়ের কাছে। সেটা হচ্ছে ইদানিংকালে একটু কম নির্বাচন করতে দেখা যায়, কিন্তু ইন্টারন্যাশনাল অবজারভাররা প্রচুর বাংলাদেশে আগে আসতেন, যাদের এই ইলেকশন নিয়ে অবজারভেশনগুলো প্রকাশ করতেন। ইন্টারন্যাশনাল অনেক টেলিভিশন চ্যানেল আসতো। এখন স্ট্যাটিস্টিক্সগুলো কারটা বিশ্বাসযোগ্য? বাংলাদেশ নির্বাচন কমিশন যেখানে 30-31% বলছে, যেটাকে আউটরাইট বিএনপি স্বীকার করতেই চাইছে না, তারা এটাকে 5% দাবি করছে। তারা বিভিন্ন ভোটের কেন্দ্রের চিত্র তারা পার্টিগতভাবে রিলিজ করছে, সম্পূর্ণ 360 উল্টো একটা স্ট্যাটিস্টিক্স। আপনি কিভাবে এটিকে অ্যানালাইজ করবেন যে এতটা ফারাক কি করে থাকে? আচ্ছা, প্রথমটা একটু কারেকশন করে দিই। আপনার নির্বাচন কমিশন কিন্তু 30-31 না, নির্বাচন কমিশন 41% বলেছে, রাইট। এখন জিনিসটা হলো হচ্ছে দেখুন, আপনার যেটা বললেন আগে অবজারভাররা আসতো,
এইবার আমরা নির্বাচনের আগে গত বছরটা মোটামুটি দেখেছি যে পশ্চিমা যেই শক্তিটা আছে তারা কিন্তু আমাদের সাথে যে কোনো কারণেই তারা চেয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে কিভাবে তারা এই বিএনপি বা সমমনা যারা আছেন তাদেরকে নিয়ে আসা যায়, এটা একদম পরিষ্কারভাবে মানে সবার কাছে এটা খুব ক্লিয়ার। তো সেই জন্যই তারা চেয়েছে যে তাদের ওখান থেকে কোনো অবজারভাররা যাতে এখানে না আসে, কারণ ওনারা যদি এই নির্বাচনই না চায় তাহলে তো খুব স্বাভাবিকভাবে অবজারভারও তারা চাবে না, সেই কারণে অবজারভারের কম হয়েছে। এখন যদি কোনো দেশ থেকে অবজারভার না আসে সেটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বা সরকার তো সেটার দায়িত্ব নেবে না যে আপনারা আসেন। ওনারা আসলে ভালো হতো, ওনারা নির্বাচনে আসলে আরও ভালো হতো, জমজমাট নির্বাচন হতো। এবং ওনারা নির্বাচনে আসার পরে যদি যেটা আগের বারও হয়েছিল, বলেছিল যে রাতের ভোট রাতে হয়ে গেছে, এইবার তো ব্যালট পেপার দেওয়া হয়েছে দিনের বেলায়, যাতে এই কথাটা ওনারা বলতে না পারে। তো দিনের বেলায় যখন ব্যালট আসছে তারপরে যদি আমরা ব্যালট বাক্স নিয়ে অনেক কিছু হতো তাহলে জনগণ দেখলে কয়বার সহ্য করবে, তখন আপনারা নেতৃত্বটা আরো দিতে, আন্দোলন করতে আপনাদের জন্য আরো ভালো হতো। সেই জিনিসটা আপনারা, আমার মনে হয় এটা ওনাদের বিষয় যে ওনারা নির্বাচন যাবে কি যাবে না, এটা আমার কথার উপরে আসবে না, কিন্তু আমি মনে করি যে ওটা আসলে হয়তো তাদের জন্য রাজনৈতিকভাবে আরো এই বয়কট স্ট্র্যাটেজিটা এফেক্টিভ বয়কট স্ট্র্যাটেজি মনে হয় না, কারণ এটা মানে হলো ধীরে ধীরে জনগণের থেকে আপনার থেকে দূরে চলে আসছেন, সম্পৃক্ততা থাকছে না। এই যে বলে জনগণ জনগণ বলে, আমি তো দিন রাত দেখছি আমরা মাসের ভিতরে 10 দিন মিনিমাম হলেও এলাকায় পড়ে থাকছি, কার কোথায় কি সমস্যা, কোথায় উন্নয়ন, কোথায় রাস্তাঘাট, সব তো আমরাই করছি। এলাকাটা আজকে যে হয়ে যায় সারা বাংলাদেশ যে ডেভেলপ করছে, ইনফ্রাস্ট্রাকচার বলেন আপনার সব দিক থেকে যে এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টের সরকার সম্পৃক্ত, মানে আমরা সরকারের প্রতিনিধি, আমরা সম্পৃক্ত। একটা ব্যাপার যেটা যে এটা শুধু বিরোধী দলের ডাকেই নির্বাচনে অংশ নিচ্ছে না অনেকে, পার্সেন্টেজ তো কিছুটা কমেছে, এটা সত্যি। তার মানে কি মানুষেরও কি নির্বাচনমুখী বা চিন্তাধারা থেকে একটু রিলাক্টেন্ট মনে হচ্ছে? হ্যাঁ, এটা পার্টলি ইজ ট্রু। তার কারণ হলো যে একটা সব দলের সমন্বয়ে যদি একটা নির্বাচন হয়, খুব স্বাভাবিকভাবে সেই নির্বাচনে জনগণের উৎসাহটা বেশি থাকবে, খুব স্বাভাবিক। আর সেই জায়গায় যদি অনেকে না থাকে তখন কিন্তু উৎসাহটা কমে আসে, বা অনেকে যদি মনে করে যে না এইখানে আমরা একটা, তো তাদের তো একটা আমি যদি বলি না ওনাদের কোনো সমর্থনের কোনো নাই, আছে তো, তো তার মানে সবাই সম্পৃক্ততা হলে আরো বাড়তো, সেই জায়গাটাতে আপনার কিছু কম হতেই পারে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য এই নির্বাচন থাকবে। এবং আমি নির্বাচনের আগেও বলেছিলাম যে আপনারা আপনাদের বাস মিস করলে এটা কিন্তু দেশের জন্য ক্ষতি, কারণ সবাই চায় যে একটা শক্তিশালী একটা সংসদে শক্তিশালী অপোজিশন থাকুক। শক্তিশালী অপোজিশন থাকলে সরকার কোথায় কি ভুল হচ্ছে সেগুলো তুলে ধরতে পারে। এই রাজপথে থেকে কথা বলা আর সংসদের ভিতর থেকে কথা বলার ভিতরে অনেক পার্থক্য আছে, সেই কারণেই মনে হয় আমার এই জায়গাতে আমি একটু অবশ্যই একটু রিফ্লেক্ট করি। সেটা হচ্ছে রবিউল ভাই, এর আগেও যারা এই স্টুডিওতে কথা বলেছেন অনেকেই বলেছেন যে আপনাদের দলের যখন বেশ কয়েকজন ভোকাল এমপি সংখ্যায় কম ছিল, তারা কিন্তু ব্যাপকভাবে এই গত সংসদে কয়েকজন ছিল সংসদে, তারা পার্টিসিপেট করেছিল। এই কথাটা আবারও আসলো যে মাঠে থেকে বিরোধিতা করা আর সংসদে থেকে বিরোধিতা করার মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা, আমরা বিরোধিতা করবো কেন এইভাবে ভাবছেন? আমরা তো সরকারে থাকবো, সেভাবে কেন ভাবছেন? আচ্ছা, আমরা কি খালি বিরোধিতা করবো আর ওরা খালি সরকারি থাকবে, সেইভাবে কি জনগণ মানে সংবিধানে আছে নাকি এবং জনগণ তো সিলেক্ট করেছে নাকি? আমরা তো ভোটের ভিত্তিতে শক্তিশালী সরকারি দল, দায়িত্বশীল সরকারের দল হতে চাই। আর ভোটের ভিত্তিতে উন্ডাও তো বিরোধী দল হতে পারে দায়িত্বশীল, সে আগ্রহটা নাই কেন, সেই সাহসটা নাই কেন? ওইটাই সংকট। যে আওয়ামী লীগ রাজনীতির মূল যে বৈশিষ্ট্য একটা রাজনৈতিক দলের, সে জনরায়ের উপর আস্থা রাখবে, জনরায় তার পক্ষে গেলে ক্ষমতায় থাকবে। প্লিজ আমাকে সংস্কৃত দেন ভাই। জনরায় বিপক্ষে গেলে ক্ষমতার বাইরে যাবে। এই যে জনরায় বিপক্ষে গেলে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যেতে পারে, ওই সাহসটাই বাইরে হারিয়ে ফেলেছে। সেটা না হলে আর কোনো সমস্যা ছিল না। সমস্যা সংকটেই একটাই। বলেন আপনারা। কিন্তু এই যে স্ট্যাটিস্টিক্যাল যে এত ফারাক 40-41 আর 5%, আমি বলছি আপনাকে এটাকে নিয়ে কথা। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দেখা যাচ্ছে 30 থেকে 35, এবার স্থানীয় সরকার যে নির্বাচনটা হয়েছে জাতীয় নির্বাচনে 41। আমি আবারও বলছি, এটা কি জনগণের দেওয়া ভোট, নাকি আওয়ামী লীগের বন্ধুদের দিয়ে দেয়া ভোট, নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিয়ে দেয়া ভোট, নাকি নির্বাচন কমিশনের দেখানো ভোট? সেখানে জনগণের সন্দেহ আছে। 3 ঘন্টা 4 ঘন্টায় কোনো কোনো কেন্দ্রে কোনো কোনো বুথে একটা ভোট পড়িনি, সচিত্র প্রতিবেদন আছে। টিআইবি তো আমাদের না, একটা নিরপেক্ষ সংস্থা, তারা বলেছে এই আপনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 51% আসনে জাল ভোট দেওয়া হয়েছে, ব্যালট পেপারে সিল মারা হয়েছে, ব্যালট বাক্স ভরা হয়েছে। টিআইবি রিপোর্ট বলছে। তাহলে আপনি কিভাবে ওই ভোটের উপর আস্থা রাখবেন? নির্বাচন কমিশন একটা সংখ্যা বলে দিল, মানুষ ভোট বর্জন করলো, সেটার উপর আস্থা রাখতে হবে, এটাও একটা অপকৌশল আওয়ামী লীগের মাত্র, যেটা তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বলছে। ভাই বলছিলেন যে পশ্চিমারা, মার্কিনরা
সমর্থন দিয়েছিল। আমাদের ন্যায্য অবস্থানের প্রতি সারা বহির্বিশ্বের মানুষ এবং দেশগুলির সমর্থন রয়েছে। কারণ মনে রাখবেন, গণতন্ত্র এবং মানবাধিকার, সুশাসন, জবাবদিহিমূলক সরকার এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা ইন্টারন্যাশনাল কনসার্ন। যার ফলে মানুষ ভোটের ভিত্তিতে সরকার চায়। গণতন্ত্র মানা মানুষের সমর্থন আমাদের প্রতি আছে। আপনারাই বলেছেন, এটা আমার বক্তব্য না। ওবায়দুল কাদের সাহেব বলেছে দিল্লি আছে মানে আমরা আছি। তিনি নির্বাচনের এও বলেছিলেন যে দিল্লি ভূমিকা রেখেছিল বিধায় একটা নির্বাচন করা গিয়েছে এবং আমরা ক্ষমতায় থাকতে পেরেছি। পশ্চিমা দেশগুলোকে আপনারা মোবিলাইজ করতে পেরেছিলেন, এটাও তো সত্য। এটা সারা বিশ্বের মানুষকে মোবিলাইজ করা গিয়েছে। আচ্ছা, আমি আপনাকে একটু কথা বলি। এই সরকারকে চেয়েছে সরকারের লোকজন বলে, এবং জেম কাদেরও বলেছে চীন, ভারত, রাশিয়া 3টি রাষ্ট্র চেয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় অব্যাহতভাবে থাকুক। তারাও বলে নির্বাচন ভালো হয়েছে। জোটের শরিক ইনু সাহেবও বলেছে নির্বাচন ভালো হয়নি, তাকে হারানো হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে। রাশেদ খান মেননও বলেছে আমি নিজে সাক্ষী মানুষ ভোট দেয়নি, আমার কথা না, উনাদের পাতানো এবং সাজানো ভাগের জাতীয় পার্টি। জেম কাদের সাহেবও বলেছে মানুষ ভোট দেয়নি, ভালো নির্বাচন হয়নি, উনাদের শরিকরা বলছে। আর ধরেন আমরা 62টা রাজনৈতিক দল ভোট বর্জন করেছে, আন্তর্জাতিক বিশ্ব, জাতিসংঘ বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, উনাদের যারা পছন্দ করে তারাও বলেনি কিন্তু ভোট ভালো হয়েছে। সবাই বলেছে নির্বাচন নামে প্রহসন হয়েছে, জনরায়ের প্রতিফলন হয়নি। এটা শুধু আমাদের কথা না, সবচেয়ে বড় বিচারক হচ্ছে বাংলাদেশের মানুষ, তারা ভোট বর্জন করেছে। একই সাথে রুবেল ভাই, এটাও আমাদের এখানে ইলেকশন এক্সপার্টরা বলেছেন এরকম কোনো বেঞ্চমার্কও বাংলাদেশের গঠনতন্ত্রে বা নির্বাচন কমিশনে নেই যে এত % হতেই হবে। না, সেটা নেই। আচ্ছা, কিন্তু জামিল ভাই আপনাকে মনে রাখতে হবে, সরকার হবে জনরায়ের ভিত্তিতে, সরকার আইন বা সংবিধানে দিয়ে হবে না। এখন আপনি এক কাজ করেন, এখন ওনাদের বুট মেজরিটি আছে, ওনাকে বলে দিল যে বাংলাদেশের নির্বাচন হবে না, সেটাও তোমরা সংশোধন করতে পারে। সেটা কি জনরায়ের ভিত্তিতে সরকার হবে? সেটা জনরায়ের ভিত্তিতে সরকার হবে না। আমি আবারও বলছি, সরকার কিন্তু সংবিধান বা আইন দিয়ে হয় না, সরকার হয় জনমতের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে, গণতান্ত্রিক ব্যবস্থাপনায়। আপনি সংবিধানে গণতন্ত্র রাখবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলবেন, আর ভোট ছাড়া ক্ষমতায় রাখবেন, এটা যারা বলে এবং ভাবে তারাই স্বৈরশাসক, তারাই আওয়ামী লীগ। এই কথাটাতে একটু আসিল, বিশেষ করে আমরা যে পার্সেন্টেজ স্ট্যাটিস্টিক্স নিয়ে প্রচুর আলাপ করি টেলিভিশনে, রাজনৈতিক ডিসকাশন ডিবেটগুলোতে আপনিও নিশ্চিত দেখেন, কিন্তু বাংলাদেশে আমরা যেটা শুনলাম যে এরকম কোনো বেঞ্চমার্ক নির্ধারণ করার নেই যে আপনি এত % ভোট পেলে আপনি একজন কি বলেন অ্যাকসেপ্টেড হলেন, বা এত % না পেলে হবেন না। এটি কি মনে হয় যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের থেকে আমরা একটু পেছনে আছি এরকম? দেখুন, প্রথমটা হলো হচ্ছে আমার সংবিধানে কি আছে সেটা নিয়ে আমি কথা বলি। হ্যাঁ, সেটার ভিতরে যে এত % বলা আছে যে এত % না হলে হবে না বা এরকম, ঠিক সত্য, কিন্তু একটা অ্যাকসেপ্টেবিলিটির কথা আসলে আপনার সেই জায়গায় একটা ভালো যে ভোট হয়েছে সেটা থাকা প্রয়োজন। এবং আমি মনে করি যে 41% যেটা হয়েছে, 41%ও এনাফ না, আরো বেশি হওয়া উচিত। তো সেটার জন্য কিন্তু অন্যান্য যারা দল আছে সবাই মিলে সবাই কিন্তু দায়ী। কারণ একটা দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক যে ধারাটাকে অব্যাহত রাখার জন্য কিন্তু শুধু সরকারের দায়িত্ব না, সবারই দায়িত্ব যে সেটাকে রাখা। এখন ওনারা তো ধরেন যেই কোনো জিনিস আসতে দেখেন আপনার জনরায় আর জনগণ এটা বলছে। এখন জনগণ আর জনরায় কি খালি আপনার বাক্সের মধ্যে আছে আর আমরা জনগণ ছাড়া বাইরে? তো সেটাই তো বললাম যে সবই আপনার সাথে থাকে, তাহলে আপনারা ওই জায়গায় বসে আছেন, আমরা খালি ক্ষমতায় আসছি বারবার কেন? তার মানে জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা না থাকলে আমরা এটা করতে পারতাম না। আর এই যে ধরেন বিভিন্ন দেশের যে স্ট্যান্ডার্ড আপনি বলছেন, আমাদের সংবিধানে নাই। যদি কোনো সময় সংবিধানে করা হয় যে মিনিমাম এত % হবে, না হলে আবার নির্বাচন হবে, হ্যাঁ, এই ধরনের হতেই পারে। তো সেই জিনিসটা যেহেতু নাই, সেটা নিয়ে ধরেন আপনার আমি আলোচনা করছি না, যেটা আছে সেটার মধ্যে থেকেই আমি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর আপনার আমি দিতে চেষ্টা করছি। এমনিতে রুবেল ভাই, যে জনরায় এবং জনগণ যে কথাটা আমরা আরো কয়েকবার আসলো, এটি তো আওয়ামী লীগের সাথেও জনরায় আছে বলে তারা বোল্ড। এখন ভেরি গুড, আমরা তো তাই চাচ্ছি। আমরা তো বলছি না তুমি ক্ষমতা থেকে সরো, আমি ক্ষমতায় বসবো। আমরা বলছি যে অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা নির্বাচনের আয়োজন করো। কিন্তু আপনারা যে বর্তমান যে কর্মসূচি ঘোষণা করেছেন, এটি তো আপনাদের পার্টির চেয়ারপারসনের বোধহয় মুক্তির জন্য, কিন্তু এই যে নির্বাচনকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা হয়েছে, জনগণ বয়কট করেছে, এগুলো কি এখনকার আলোচনার আপনাদের আন্দোলনের এজেন্ডা থাকবে না? আমার পার্টির চেয়ারপারসন আজকে 7.5 বছরের মতো কারারুদ্ধ, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় রাখা হয়েছে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসাবশত, অথবা বেগম খালেদা জিয়ার রাজনীতিতে গ্রহণযোগ্যতা, নেতৃত্ব এবং যেটা বলা হয় জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত করে এটা করা হয়েছে, রাজনৈতিক নিধনের অংশ হিসাবে করা হয়েছে। তো তার বিরুদ্ধে তো নিশ্চয়ই প্রথম মনে হয় সরব কর্মসূচি আমরা দিয়েছি, আমরা আইনিভাবে মোকাবেলা করতে চেয়েছি।
10 বছরের সাজা 7.5 বছর হয়েছে, জামিন হয় না, এবং জামিন পাওয়ার সমস্ত অধিকার তার রয়েছে। একটা কথা কষ্ট হয় কি জানেন জামিল ভাই, উনি কিন্তু চূড়ান্তভাবে কনভিক্টেড না। আচ্ছা, আপিল কিন্তু এখন অ্যাপিলেট বিভাগে পেন্ডিং আছে। আচ্ছা, ধরে নিলেন বেগম খালেদা জিয়ার অ্যাপিলেট বিভাগে যে পেন্ডিং আছে, এখন 1 পয়েন্ট ডিমান্ড আন্দোলনের, না এই সমাবেশের ডিমান্ড হচ্ছে কি, বাংলাদেশের ডিমান্ড একটাই, যে প্রক্রিয়া আওয়ামী লীগ ক্ষমতায় আছে এটার থেকে সত্য হবে। ওকে, সত্যই হবে। এটা বেগম খালেদা জিয়া না, এই দেশ জিম্মি। বেগম খালেদা জিয়া প্রতীকী মাত্র। ওকে, বিএনপি সংকটে নাই, সংকটে আপনারা। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে সুদূর প্রসারী সংকট, যে গভীরে সংকট, সেটা আপনারা জাতি হিসেবে অনেকে ভাবছেন না। যারা ভাবছেন তারা মনে হচ্ছে যে বাংলাদেশ স্বস্তিতে আছে, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে। আমি একটু শেষ করব। উনি বলছিলেন যে আন্দোলন করে তো এখনো পর্যন্ত হটাতে পারেন নাই। আচ্ছা, আন্দোলন যাদের বিরুদ্ধে করে হটাতে হয় তারা কি সরকার নাকি দানব নাকি অপশক্তি, আপনি আমাকে বলেন তো। আরে ভাই, ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে, সে পথ যখন রুদ্ধ করেন, সংবিধান বলছিলেন, সংবিধানে তো লাউবাই ছিল নির্বাচনটা কিভাবে হবে, এবং আমরা সবাই মিলে একমত হয়েছিলাম। 91, 96, 2001, 2008 সেভাবে হচ্ছিল। সংবিধানটা তো সংশোধন করে সংকটটা করেছেন, সেটি না হলে তো সংকট ছিল না। আপনারা ক্ষমতায় যাচ্ছিলেন, গিয়েছেন তো 96-তে জনরায়ের ভিত্তিতে। আমরা ক্ষমতার বাইরে গিয়েছি। 2001-এ আমাদের জনগণ ভোট দিয়েছে, আমরা ক্ষমতায় গিয়েছি, আপনাদের ক্ষমতার বাইরে গিয়েছেন। সৌন্দর্য ছিল, প্রতিযোগিতা ছিল। কেন এই শেষ বয়সে এসে আপনাদের এই ক্ষমতার মোহটা গ্যাস? আমি শেষ করব, আমি শেষ করে দিচ্ছি। উনি বাজেট নিয়ে একটু বলবো, আমি একটু বিরতিতে যাব। জি বলেন। বাজেট নিয়ে উনি বলছিলেন 72 সালের আমাদের বাজেট ছিল 786 কোটি টাকা অনলি। 75-এ সেই বাজেট 74-75 অর্থ বছরে 1008 কোটি টাকা হয়েছিল, সামান্য বেড়েছিল, 300 কোটি টাকার মতো বেড়েছিল। আমরা যখন 78-79-তে জিয়াউর রহমান বাজেট দিয়েছিলেন 2028 কোটি টাকা হয়েছিল, আপনাদের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল 3 বছরে। আমাদের সংক্ষেপে বলি, 2001 থেকে 2006 আমরা ক্ষমতায় ছিলাম, প্রবৃদ্ধি ছিল 6.2 থেকে 6.9, ভেরি গুড প্রবৃদ্ধি। রাষ্ট্র ব্যবস্থাপনায় স্বচ্ছতার সাথে হচ্ছিল। জনগণের ট্যাক্স এবং শুল্কের অর্থ কিন্তু আমরা দেখেন এই যে সেবা খাতে কোনো ভেঙে পড়িনি, আপনাদের চেয়ে ভালো ছিল। আপনারা কিন্তু 10 গুণ টাকা ট্যাক্স ব্যাক নিচ্ছেন, জনগণ কিন্তু 10 গুণ সেবা পাচ্ছে না। আমি একটা বাক্য দিয়ে শেষ করব। আপনাদের দেখেন এইবার যে ক্ষমতায় আছেন 3.35 প্রবৃদ্ধি হয়েছে সর্বনিম্ন, 5.6 হয়েছে গত অর্থ বছরে। এবছরে 6.76 ধরেছেন, 5-এর উপরে হওয়ার সম্ভাবনা নেই। করোনার কথা বলেন, করোনা ইন্ডিয়া হয়নি, ইন্ডিয়ার তো প্রবৃদ্ধি হচ্ছে গত বছর 9.87। আমি যে কথা বলছি অর্থ ব্যবস্থাপনায় ভেঙে পড়েছে, কারণ এই জায়গাতে রাষ্ট্র ব্যবস্থাপনায় দৈন্য দশার পরিচয় দিয়েছেন বিদায়, এই জায়গাতে জবাবদিহিতা নাই বিদায়, দুর্নীতি আছে বিদায়, জনগণের কাছে যেতে হয় না বিদায়। আজকে এই কারণে একটু আসি আমি, জাস্ট আপনি যে ভারতের কথা বললেন পার্শ্ববর্তী, ইন্ডিয়াতেও রিসেন্ট ইলেকশন হলো। আমরা দেখলাম যে কংগ্রেস বা বিজেপি বেশ একটা পার্টিসিপেটরি এবং অনেকটা ফ্রুটফুল, আমি বলবো আলাপ আলোচনা কথাবার্তা স্পেসও কিন্তু আছে। বিভিন্ন অনুষ্ঠানে রাহুল গান্ধীকে দেখা গেছে কথা বলছেন বিজেপির নরেন্দ্র মোদীর সাথে, কিন্তু এই স্পেসটা বাংলাদেশে মিসিং। আমরা এক ধরনের সম্পূর্ণ বিপরীতমুখী, একদম ইলেকশন থেকে ওনারা বাইরে আছেন আর কথাই বলছেন না, কোনো ডায়ালগ নেই। এবং আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাপিলও করেছেন যে আপনাদেরও তো দায়িত্ব রাজনীতিটাকে ঠিক করার। আপনি কিন্তু একটা পর্যায়ে বলেছেন যে আপনাদেরও দায়িত্ব এই পার্সেন্টেজ বাড়ানো, পার্টিসিপেটরি করা। আপনি কিন্তু বলেছেন একটা জায়গায়, কিন্তু সেটা কিভাবে আগাতে পারেন? দেখুন, আসলে প্রথম যে বিষয়টা সেটা হলো এক দলের আরেক দলের প্রতি রাজনৈতিক গণতন্ত্রের কথা বলি, একজনের আরেকজনের প্রতি আস্থা থাকতে হবে। সে আস্থাটা যদি আমার একেবারেই শূন্যের খাতায় চলে যায় তখন কিন্তু এই দূরত্বটা বেড়ে যায়। আমরা আগেও দেখেছি বিরোধী দলের সাথে আমাদের অনেক ধরনের আলোচনা হচ্ছে, একসাথে বসছি এবং যার যার রাজনীতি যার যার আদর্শ অনুযায়ী চলছে, অন্য সময় এক টেবিলে বসে অনেক সময় আলোচনা করছে, গল্প গুজবও হচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু সেই যে সংস্কৃতিটা সেটা আস্তে আস্তে আমাদের দেশ থেকে উঠে গিয়েছে। কারণ দেখেন আপনার 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতার থেকে আওয়ামী লীগের সরানো হয় তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের সেই সময় যেটা করেছিল, সেই সময় কিন্তু ব্যাপকভাবে আওয়ামী লীগের নেতাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছিল। সেইভাবে কিন্তু সেই সাতক্ষীরা থেকে শুরু বিভিন্ন জায়গায় হিন্দু মেয়েদের উপরে ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছিল। তারপরে আমরা কি দেখেছি 2004 সালে, এটা তো ভুললে হবে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সব নেতৃবৃন্দ সহ গ্রেনেড হামলা করে হত্যা করার প্রচেষ্টা হয়েছিল এবং সেই জিনিসটা মুছে ফেলানোর জন্য এবং বিভিন্ন ধরনের নাটক সেই সময় তৈরি করা হয়েছিল যে, এবং কোনোভাবেই এত বড় একটা ঘটনা ঘটলো
তারপরে যখন আপনার আন্দোলন হচ্ছে, আবার তত্ত্বাবধায়ক আসছে, এরপরে আপনার খুব স্বাভাবিকভাবে এত ঘটনাগুলো ঘটে গেল যে মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে কতগুলো গ্রেনেড পড়েছে। তারপরে কিন্তু বলা হয়েছিল যেটা আওয়ামী লীগের, এরপর জজ মিয়া নাটক, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ এমনকি মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় যখন তার গাড়িতে উঠে তার যে নিরাপত্তা কর্মী তিনি যখন দরজাটা বন্ধ করে তাকে সেখানে শুট করা হয়, সেখান থেকে পড়ে গেল। তো এই যে ঘটনাগুলো এত হওয়াতেই কিন্তু এই দুই দলের মধ্যে একটা বিশাল ফারাক হয়েছে। এইটার কারণেই কিন্তু আজকে এই সব যেটা আপনি বললেন এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এই সমস্যাটা যখন যদি আমরা বুঝি যে আমরা কিন্তু দেখেন বারবার এই ধরনের সমস্যার পরেও কিন্তু আমরা চেষ্টা করেছি যে কিভাবে কাছে যাওয়া যায়। যখন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মৃত্যু হলো তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গিয়েছিলেন, সেখানে কিন্তু তার সামনে একটা মৃত বাড়িতে গিয়েছেন সহানুভূতি দেখানোর জন্য, সহমর্মিতা প্রকাশ করার জন্য, কিন্তু সেখানে দেখা গেল যে তার মুখের সামনে গেটটা বন্ধ করে দেওয়া হলো। বারবার চেষ্টা হয়েছে, ফোন করে তাকে বলা হয়েছে যে আপনি আজকে ওই মিটিংটা করেন না, আসেন আমরা বসে আলোচনা করি। তখন দেখা গেছে বেগম খালেদা জিয়া উনি মনে করেছেন যে না আমরা বসবো না, উনি বসেননি। আর আমরা যে আরো পিছনের দিকে যাই, যারা আজকে এত গণতন্ত্রের কথা বলছে, এত কিছুর কথা বলছে, 96 ফেব্রুয়ারি মাসের নির্বাচন কি করেছিলেন আপনি জানেন। 79-এ যখন ইলেকশন হয়েছিল একজন 22টা ভোট দিচ্ছে, সেটাও আপনার জানার কথা। তার আগেও যদি আমি যাই যে কোথা থেকে আপনাদের উত্থান, যেখান থেকে আপনাদের জন্ম, সেই জায়গায় আপনারা কিভাবে হত্যার পর হত্যা, কারফিউ 5 বছর কারফিউ লাগায় রাখেন রাত্রেবেলায়, আপনি কত সেনা কর্মকর্তা তারপরে সৈনিকদেরকে আপনি হত্যা করলেন, একের পর এক কু হচ্ছে, 22টা কু সেই সময় হয়েছে। সেই জিনিসগুলো যদি আমরা সব দেখে আসেন, হ্যাঁ, এগুলোর পরে আমি কেন এই জিনিসটা বললাম, কেন এই অবস্থা অন্য দেশের আর আমাদের দেশের ভিতরে পার্থক্যটা হচ্ছে এখানে। আমরা এই স্বাধীনতার পরে মাত্র 3.5 বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই জন্য এত ঘাত প্রতিঘাত এত কিছুর মধ্যে দিয়ে তো আমরা এসেছি। সেই কারণে যখন দেখি বারবার আমি কার উপরে আস্থা রাখবো, কার সাথে আমি বলছি, আজকে যদি দেশে গণতন্ত্র না থাকতো, এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে আমরা টক শো গুলো দেখি, এই টক শো গুলোতে বোঝা যায় যে দেশে গণতন্ত্র আছে কি নাই। যদি গণতন্ত্র না থাকতো তাহলে কি এত কথা বলার সুযোগ থাকতো? ওপেন পার্টিসিপেটরি আলাপ কি করে হতো সেই প্রশ্ন আমরা একটু কথা বলবো। একটা সর্বশেষ বিরতি নিয়ে আজকে অনুষ্ঠানে আমরা আবারও ফিরে আসছি। আজকের নিটল টাটা মাই টিভি সংলাপে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন রাজনীতিবিদ আলোচনায় আছেন। আমরা মূলত এই আজকের যে সমসাময়িক রাজনীতি বা আলোচনা, সেই প্রসঙ্গে যেই আলোচনাগুলো এতক্ষণ হলো রবিউল ভাই, একটু এগুলোকে র্যাপ আপ করতে চাই। বিশেষ করে সর্বশেষ যে প্রশ্নটি, যে আস্থার সংকট, যেই জায়গাতে এসে বারবার আমরা ঘনীভূত হচ্ছে এই জিনিসটি, আস্থা না থাকলে কোনো কিছুতেই ডায়ালগ সম্ভব না, আলোচনা, পার্টিসিপেশন, যাই কিছু বল সবকিছুর পেছনে ওঠে। না, আস্থার সংকটটা আমি দেখি না। আমি বলেন যে আস্থার সংকট না, ওনাদের হচ্ছে ভীতিটা কাজ করছে। উনি কিছু কথা বলেছেন এবং ওনার কথার মধ্যে প্রকারান্তরে স্বীকার করেছেন কেন তারা স্বৈরশাসক হয়েছেন। আচ্ছা, এই কারণগুলি কি একটা দল স্বৈরশাসক হয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পারে? আপনি আমাকে বলেন। অসন্তোষ তো আছেই, ছিলই, যেগুলি দায় ওনারা আমাদের উপর চাপাতে চাইলেন। এটা তো দায় চাপানোর রাজনীতি। 21শে আগস্টের ঘটনা খুবই হৃদয়বিদারী ঘটনা। বাংলাদেশের রাজনীতির জন্য ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, অনাকাঙ্ক্ষিত। বিএনপি ক্ষমতায় ছিল, সব দায় বিএনপির, ঘটনাটি বিএনপি ঘটিয়েছে, এভাবে বলা যায়? একটা বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে, চূড়ান্তভাবে সফল হয়নি। এটা আমি বলছি 1.5 বছরের মধ্যে তদন্ত শেষ করা যায়নি জামিল ভাই। আচ্ছা, ইন্টারপোল এসেছে, FBI এসেছে, মানে অ্যাপিলেট বিভাগের একজন বিচারপতিকে দিয়ে 1 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আচ্ছা, উনারা সহযোগিতা এরকম করেনি, গাড়িটা পর্যন্ত পরীক্ষা করতে দেননি বর্তমান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী দেয় না, ইন্টারপোল চলে গেল, FBI চলে গেল, এখনো গেল না। আমরা চেষ্টা করলাম, চেষ্টা করে আমরা কিন্তু চূড়ান্তভাবে এই মামলার চার্জশিট দেওয়া হয়েছিল না। এই যে মুফতি হান্নান যিনি প্রধান আসামি, তাকে আমরাই গ্রেফতার করেছিলাম। আচ্ছা, ওয়ান সরকার এটা তদন্ত করেছে। সবচেয়ে পপুলার আইটেমটা হচ্ছে জজ মিয়া নাটক বলা। না, নাটক কেন বলবেন আপনি? নাটক বলতেই টার্মটা বলে। আচ্ছা, জজ মিয়াকে কিন্তু কখনোই এই মামলা চূড়ান্তভাবে আসামি করা হয়নি। তাকে প্রাথমিক পর্যায়ে গোয়েন্দারা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এরকম অনেককে গ্রেফতার করে। হলিউড আর্টিজেনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। তৌহিদুল ইসলাম নামে একজন, আজকে সেই ডেট, হ্যাঁ, তৌহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিচার। তিনি সপরিবারে ওখানে বেকারিতে গিয়েছিলেন রুটি কিনতে, পাউরুটি কিনতে।
ধারণা করা হয়েছিল, গোয়েন্দারা গ্রেপ্তার করা হয়েছিল, ধারণা করা হয়েছিল উনি ইনফরমেশনটা দিয়েছেন, অনেক বিদেশি আছে। 2 বছর উনি জেলে ছিলেন, পরবর্তীতে উনাকে খালাস দেওয়া হয়েছে, উনি কিন্তু অভিযুক্ত হন নাই। অর্থাৎ জজমেকে কিন্তু বিএনপি অভিযুক্ত করেনি, তদন্তের প্রাথমিক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। আচ্ছা, অনিলেমের সরকার তদন্ত করেছিল নিরপেক্ষভাবে, তো সেটা তো আর দলীয় সরকার না, ওনরাও না আমরাও না। তারা কিন্তু হুমায়ুন কবির নামে একজন এসপি তদন্ত করেছিল, 22 জনকে আসামি করেছিল। তিনি বলেছিলেন জঙ্গি গোষ্ঠীর কাজ, এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়, এবং বিএনপির কোনো দায়িত্বশীল নেতাকেও তিনি আসামি করেছিলেন। উন্ডা ক্ষমতায় এসে 2009 থেকে 2011 অধিকতর তদন্তের নামে আমাদের নেতাদের নাম ওর মধ্যে জড়িত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। এইটা যদি হয় হত্যা নিয়ে রাজনীতি, তাহলে তো অনাকাঙ্ক্ষিত। আপনি স্বচ্ছ গ্রহণযোগ্য বিচার করেন, পৃথিবীতে অনেক দেশের, মহাত্মা গান্ধী মারা গিয়েছে না? মহাত্মা গান্ধী ইন্ডিয়ার জাতির পিতা। সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে নাকি? এই যে যারা ভাবে আওয়ামী লীগের বন্ধুরা, আমি খুব কষ্ট পাই, বুঝতে পারছেন? পুনরায় ভাবে নির্বাচন কথা বললেন, আপনারা 3 দল এক হয়ে পদত্যাগ করে চলে গেছেন, জাতীয় পার্টি, জামাত আর আপনারা। আচ্ছা, 2/3 মেজরিটি ভিত্তিতে সংবিধানে যদি তত্ত্বাবধায়ক সরকার করতেই হয়, নির্বাচন ছাড়া কোনো প্রয়োজন আছে? আমরা নির্বাচন করেছি, 2/3 মেজরিটি ভিত্তিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি, সেই করে সরকারের কাছে ক্ষমতা দিয়েছি, ক্ষমতায় দিয়ে বাইরে এসে নির্বাচন করেছি, 119 আসন নিয়ে বিরোধী দল হয়েছি। একটা রাজনৈতিক দলের এই যে আপনাদের দাবির প্রতি, জনগণের দাবির প্রতি যে কমিটমেন্ট এবং নির্বাচন ফেস করার যে সাহস, গণতন্ত্রের প্রতি যে আস্থা, এটা তো বিএনপি দেখিয়েছে। আপনারা সেই তত্ত্বাবধায়ক সরকার, আপনার সেই সবচেয়ে প্রিয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নিজেদের অধীনে নির্বাচন করবেন, ভোট ছাড়া ক্ষমতায় থাকবেন। এটা কোনো রাজনৈতিক দলের লাভবাহী স্ট্যান্ড হতে পারে, যেটা আপনারা ধারণ করেছেন? এইগুলি বলছে আজকের সংকট। একটা কথা বলতেই হবে, আমরা শেষের দিকে একেবারে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বসার জন্য, উনি কি না করেছিলেন? উনি বলছিলেন একটা কর্মসূচি আছে, আমি শেষ করে আসব। একটা ফোনে কি যথেষ্ট হয়ে গেল এরকম একটা জাতীয় সংকট নিয়ে? আমরা বলেছি 28 তারিখ, আমার যতটুকু মনে পড়ে 28 তারিখে রাত 8টায় উনি দাওয়াত দিয়েছিলেন। আমরা বলছি 29 তারিখে কর্মসূচি শেষ হবে, এরপরে আমরা আসতে চাই। আপনি আর উদ্যোগ নেন নাই, এটাও রাজনীতির নামে স্টান্টবাজি করেছেন। আমি বলছি আপনার ওই কথাটার সাথে আমি খুব একমত। সহাবস্থান দরকার, প্রতিযোগিতা দরকার, কিন্তু পথটা রুদ্ধ করেছেন আপনারা। উদ্যোগটা নিতে হবে আপনাদের, তাহলে শান্তি, তাহলে সম্প্রীতি। সেটা না হলে এদেশে আপনাদেরকেও কিন্তু রাজনৈতিকভাবে চরম মূল্য দিতে হবে। ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে লাউ ভাই, যে আলোচনার মাধ্যমেই সংকটের নিরসন সম্ভব, তারা কিন্তু এখনো ডায়ালগের পথ বন্ধ বলে মনে করছেন না। অবশ্যই সবকিছু তো আলোচনার মধ্যে দিয়ে হয়। রাজনীতিতে যেমন কথা আছে শেষ বলে কিছু নেই, এবং যে কোনো কিছু গণতন্ত্রের কথা যখন বলি আমরা, গণতন্ত্রের প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে একমাত্র ডায়ালগ এবং বসে আলোচনার মাধ্যমেই যে কোনো কিছুর আসে। তো এই মুহূর্তে আমি যে ওনাদের সাথে ধরেন একটা আলোচনার বিষয় আসবে, বেসিক্যালি আপনি আমাকে বলেন না, একটা নির্বাচন আমরা করেছি, ওনারা সেই নির্বাচনকে থামানোর জন্য যত যা কিছু করার দরকার দেশ বিদেশ সব সুদ্ধা নিয়ে এসেও ওনারা ব্যর্থ হয়েছে, পারেন নাই। এখন আমরা নির্বাচন শেষ হয়েছে, যদি ডায়ালগ বা কিসের কি প্রশ্ন আসবে, যদি কোনো রকম এজেন্ডা থাকে, সেই জিনিসটা কখন আসবে? যখন আবার নির্বাচনের সময় আসবে। এখন তো এমন কোনো সিচুয়েশন পরিস্থিতি ওনাদের কাছে মনে হচ্ছে, কারণ ওনাদের কল্পনাপ্রসূত, ওনারা মনে করে যে আপনার দেশ শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, বাংলাদেশ নেই। সেটা একটা ইয়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আছে, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকেই এগিয়ে যাবে ইনশাল্লাহ, যেভাবে আমরা গত 15 বছর এগিয়ে এসেছি। লাস্টে যে উনি ব্যাখ্যাগুলো দিলেন, যে এই যে হোলি আর্টিজানের ঘটনা প্লাস জজ মেয়ার কথা বলা হলো, অন্যগুলো, সেগুলো পলিটিক্যালি ম্যানিফেস্টেড এক ধরনের, সেগুলো কিন্তু এইটাই তো উনি এত হালকাভাবে জিনিসটাকে বললেন যে এটা ইয়ে করলো বা ওই জঙ্গিরা দায়ী ছিল। এত বড় একটা ঘটনা ঘটার পরে আপনারা বলবেন জঙ্গিরা দায়ী ছিল, যেখানে তাদের কোনো দায়িত্ব ছিল না। এবং সেই সময় দেখা গেছে যখন অত বড় হত্যাকাণ্ডের পরেও প্রধানমন্ত্রী বেঁচে গেলেন, তারপরে দেখা গেল যে ওখানে কোনো জায়গায় আছে যে এরকম যখন একটা ইয়ে হয়, সিনটা পুরো জায়গাটাকে ঘিরে রাখা হয়, যাতে আপনার বিভিন্ন জায়গা থেকে এসে যাতে তারা সঠিকভাবে তদন্ত করতে পারে। সেটা তখন সব রক্তাক্ত যে জায়গা, সেটা সেই সময় বড় ইয়ে দিয়ে ওই ইয়ের গাড়ি এসে পানি দিয়ে সব ধুয়ে ফেললো। তার অর্থটা কি? তার অর্থটা যে ওখানে কোনো চিহ্ন যাতে কোনো কিছু না থাকে। কিন্তু ওনারা কিন্তু সেই জিনিসটা আসবে না। বারবার করে তো আমরা দেখছি একটার পর একটা ঘটনা না, এরকম অনেক ঘটনা ওনারা ঘটিয়ে গেছে। বারবার ঘটনা ঘটিয়ে যাওয়ার পরেও যদি এত হালকাভাবে যদি মনে করে যে না এটা কিছুই না, আমাদের থেকে না, আপনারা শুরু করেছিলেন, আপনারা যেটা শুরু করেছেন আপনাদের থেকেই আসতে হবে, এই আসতে হবে বলে ওই অবস্থার মধ্যেই ওনারা নেই। ওনারা যখন একটা জায়গায় যখন ডায়ালগ বা একটা কিছু আসে বা একটা আন্দোলনের ফসল হিসেবে মনে করে যে ঠিক আছে আমরা এখন বসবো, আমাদেরকে বসানোর মতন আগে আপনারা সেই পরিস্থিতিটা আসেন, তারপর দেখবো। কারণ ওনারা যেহেতু সঠিক পথে নাই, সঠিক পথে তারা পরিচালিত হলে একটা কথা ছিল, তারা বর্তমানে আমি মনে করব হয়তো উনি মনে কষ্ট পাবেন, কারণ তারা
মানে ওনাদের ইয়েতে আসে নাই, ওনার governance সংসদে and নেই, leadership কোনো আছে না। জায়গায় নাই। ওনাদের নেতৃত্ব নিয়ে এই যে কয়েকদিন আগে যে বক্তৃতা দিলেন সেটার মধ্যে দিয়েও ফুটে এসেছে যে তাদের ভিতরে কি মানে নেতৃত্বের দৈন্যতার মধ্যে তারা আছে। তাদের যেই নেত্রী আছেন উনি অসুস্থ, আর আরেকজন যিনি আসেন লন্ডন থেকে আসছেন, এবং কেউ দেখতেছে যে আপনার তার যে ওখান থেকে বসে বিভিন্ন সিদ্ধান্ত, অনেকে আছে তাদের মধ্যে অসন্তুষ্ট হচ্ছে। যাক, এটা যেহেতু ওনাদের দলের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, সেইখানে কে অসন্তুষ্ট কে সন্তুষ্ট সেটা আমার না। আমার জিনিসটা হলো যে আপনারা যে জনগণের কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। আমি একবার বলেছিলাম একটা জায়গায় যে আপনার ঢাকা শহরেই তো 2 কোটি উপরে পপুলেশন আছে, আপনার এত কিছু দরকার ছিল না। আমরা কি দেখি, আপনারা যখন একটা জনসভা করেন 2, 4, 5 লক্ষ লোক যখন আসে, সারা বাংলাদেশ থেকে আনলেন, আনার পরে কিন্তু ওই মানুষ দেখে আপনি কি নিজে জানেন কিভাবে আনছেন, কিন্তু আপনি উত্তেজিত হয়ে গেলেন, উত্তেজিত হয়ে আপনি বিভিন্ন ধরনের আপনি বক্তব্য রেখে একটা আন্দোলনে নামা দিলেন। তারপরের দিনই জনগণ কোথায় গেল? আপনার জনগণগুলো মাঠে ছিল নাই। আপনার যতগুলো আপনারা এখানে কর্মসূচি দিয়েছেন আমরা তো দেখেছি, হয়তো 5,000, 10,000, 3,000, 10,000 এরকম লোক ছিল। লক্ষ লক্ষ লোক বাইরের থেকে আনার দরকার নেই। 2 কোটি মানুষ ঢাকা শহরে আছে, আপনার যদি এতই জনগণ আপনার সাথে থাকে, আমি ধরলাম 10% লোক মানে কি 20 লক্ষ লোক ঢাকা শহরে নামাতে পারতেন। 20 লক্ষ লোক ঢাকা শহরে নামাতে পারলে সেদিন কি আওয়ামী লীগ থাকতে পারতো? পারতো না। তার মানে আপনাদের সেই শক্তিটা নাই। সেই শক্তিটাই আপনারা, কারণ শক্তি নাই কেন? কারণ ওনারা তো বিভ্রান্ত একটা, ওনাদের রাজনৈতিক যেভাবে যাচ্ছে, তাদের নীতি আদর্শ সবকিছুই কিন্তু আজকে একটা গোলক ধাঁধার মধ্যে। লাস্ট মিনিট রবিউল ভাই কিছু বলবেন ক্লোজিং একেবারে আমি শেষ করব। না, নেতৃত্ব সংকট আমাদের নেই, আমাদের নেতৃত্ব যথার্থভাবে আছে। নেতৃত্ব সংকট ওনাদের আছে, ওনাদের ক্ষমতা লোভী নেতৃত্ব। এটা বিতর্কের মধ্যে বলা আর কি, স্বৈরতান্ত্রিক দলে পরিণত ফেলেছে। যারা গণতান্ত্রিক দলকে স্বৈরতান্ত্রিক দলে পরিণত করে তাদের নেতৃত্ব এই মুহূর্তে আলোচনার কোনো এজেন্ডা যারা নেই। ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, ভোট ছাড়া যারা ক্ষমতায় থাকতে চায়, নেতৃত্ব সংকট তাদের। রাজনৈতিক দলের নেতৃত্ব হচ্ছে জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হয়। যারা ভোটে সাহস পায় না তাদের আমার নেতৃত্ব আছে নাকি? যারা দেশটাকে আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, যারা বাংলাদেশের মনে করেন যে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকে, নেতৃত্ব সংকট তাদের। সেটা হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ, আমি আবারও বলছি, রাজনৈতিক নেতৃত্ব দিতে বাধ্য হয়ে ক্ষমতা লোভী একটা গোষ্ঠীতে পরিণত হয়েছে। অতএব নেতৃত্ব সংকট আওয়ামী লীগের আছে, আমরা জনগণের সাথে আছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য, এবং দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।